আগের দিন আমরা ইমিউনাইজেশন শিডিউল নিয়ে আলোচনা করেছিলাম। এবার আজকে আমরা দেখে নেব এই যে ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে, এই ভ্যাকসিনগুলোর ম্যাক্সিমাম এজ কত দূর পর্যন্ত দেওয়া যেতে পারে। ধরো ডিপিটি বা পেন্টাভ্যারেন্ট আমরা দেখেছিলাম 6 সপ্তাহ, 10 সপ্তাহ এবং 14 সপ্তাহ, এই 3 বার ছিল। কোনো বাচ্চাকে যদি 3টে ডোজের কোনো একটাতে মিস করে যাওয়া হয়, তাহলে তার যে বাকি রয়ে গেল সেই ডোজটা কতদিন সময় পর্যন্ত সে নিতে পারবে, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এজ। এবং এর সাইডগুলো কোনটা হাতে দেওয়া হয়, কোনটা পায়ে দেওয়া হয়, এগুলো হচ্ছে বিষয় রয়েছে। দেখো এমআর কত দূর পর্যন্ত দেওয়া হয় বা ম্যাক্সিমাম এজ কত বয়স পর্যন্ত দেওয়া যেতে পারে, 5 ইয়ার্স। ম্যাক্সিমাম এজ এমআর বা মিজেল রুবেলা যে ভ্যাকসিন রয়েছে 5 বছর পর্যন্ত দেওয়া যায়। আইপিভি 1 ইয়ার, পেন্টাভ্যালেন্ট 1 ইয়ার। হেপাটাইটিস বি জন্মের সময়ই দেওয়া হয়, সেহেতু এটি 24 ঘন্টা। বাচ্চা জন্মগ্রহণ করার পর 24 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বি দিতে হয়। ডিপিটি কত দিনের মধ্যে দিতে হয়? ডিপিটি দিতে হয় 7 ইয়ার্সের মধ্যে। 7 বছর বয়স পর্যন্ত ডিপিটি নেওয়া যায়। এবং যেই বা জাপানি এনসেফালাইটিস এটি 15 বছর বয়স পর্যন্ত নেওয়া যেতে পারে। পিসিভি 1 ইয়ার, রোটাভাইরাস 1 ইয়ার এবং ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন এটি কিন্তু 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে দেওয়া হয়, তো এটি 5 ইয়ার্স। এবং বিসিজি যদি জন্মের সময় নেয় তাহলে যেটা বলেছিলাম 0.05 ml, এটি হচ্ছে যদি জন্মের সময় নেই তাহলে এছাড়া মধ্যে বা 1 মাস পর যদি নেওয়া হয় 0.1 ml। এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 1 ইয়ার, 1 বছর পর্যন্ত নিতে পারে, তখন কিন্তু 0.1 ml নিতে পারবে। এবং ভিটামিন কে জাস্ট বাচ্চা বার্থ হলো তার সাথে কিন্তু ভিটামিন কে দেওয়া হয় এবং তার সাথে হেভি বা ওপিভি দেওয়া হয়। টিটি 16 বছর বয়স পর্যন্ত ম্যাক্সিমাম নিয়ে যেতে পারে এবং ভিটামিন এ ওয়েল 5 বছর বয়স পর্যন্ত নেওয়া যেতে পারে। এই হচ্ছে ম্যাক্সিমাম এজ, আর কিছু নেই। এবার আমরা হচ্ছে সাইডগুলো কোনটা কোথায় দেওয়া হয় সেই সাইডগুলো আমাদেরকে জানতে হবে। আগের দিন আমরা বলেছিলাম এমআর দেওয়া হয় সাবকিউটেনিয়াসলি, আইপিভি এটি হয়ে গেল আইডি বা ইন্ট্রাডার্মাল। পেন্টাভ্যালেন্ট আইএম, হেভি আইএম, ডিপিটি আইএম, জেই বা জাপানি এনসেফালাইটিস এটিও আইএম, পিসিভি এটিও আইএম, রোটাভাইরাস বাক্কাল, ওপিভি ওরাল, বিসিজি হচ্ছে আইডি বা ইন্টারডার্মাল। এবং ভিটামিন কে এটি তো আইএম, ভিটামিন কে এখানে লিখছি না। টিডি বা টিটি এগুলো তো আইএম রয়েছে। এবং ভিটামিন এ ওয়েল এটিও ওরাল। এই হচ্ছে সাইডগুলো ছিল। এবার সাইডগুলোর মধ্যে সাবকিউটেনিয়াসলি যে দেওয়া হচ্ছে এমআরটি কোথায় দেওয়া হচ্ছে? এমআর দেওয়া হচ্ছে রাইট আপার হ্যান্ড, অর্থাৎ ডান হাতে দেওয়া হচ্ছে। আইপিভি এটিও রাইট আপার হ্যান্ডে দেওয়া হচ্ছে। পেন্টাভ্যালেন্ট কোথায় দেওয়া হচ্ছে? পেন্টাভ্যালেন্ট দেওয়া হচ্ছে আইন, এটি দেওয়া হচ্ছে লেফট থাই অ্যান্টেরোল্যাটারাল মিড থাই অফ দ্য লেফট লেগ, মানে আমাদের বাম পায়ের থাই দেওয়া হচ্ছে পেন্টাভ্যালেন্ট। হেপাটাইটিস বি, ডিপিটি এই তিনটেই কিন্তু দেওয়া হচ্ছে লেফট থাইয়ের অ্যান্টেরোল্যাটারাল মিড পোর্শন, মিড বা মাঝখানে, যেটা হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস। এই যে মাসেলটা রয়েছে এই ভাস্টাস ল্যাটারালিস এই মাসেলে দেওয়া হয়। এরপর রয়েছে দেখো জেই এবং পিসিভি। জেই দেওয়া হয়, জেই বা জাপানি এনসেফালাইটিস দেওয়া হচ্ছে রাইট লেগ অ্যান্টেরোল্যাটারাল মিড থাই, এখানে দেওয়া হচ্ছে রাইট লেগে। এগুলো হচ্ছে জেই এবং পিসিভি, এই দুটোই কিন্তু ডান পায়ে। রোটাভাইরাস মুখে, এগুলো জানার অতটা প্রয়োজন নেই। এবং বিসিজি যেটি রয়েছে ইন্টারডার্মালি দেওয়া হচ্ছে, বিসিজি দেওয়া হচ্ছে লেফট হ্যান্ডের আপার আউটার বলো বা জাস্ট লেফট হ্যান্ডের আপার পোর্শনে দেওয়া হচ্ছে। ভিটামিন কে দেওয়া হচ্ছে আইএম, দেওয়া হচ্ছে রাইট লেগের অ্যান্টেরোল্যাটারাল মিড থাই, এখানে দেওয়া হচ্ছে ভিটামিন কে। এবার এই যে এতগুলো জিনিস কোনটা আমাদের গুলিয়ে যেতে পারে সেই জন্য একটা সহজ উপায় রয়েছে। সহজ নিয়মটি যদি আমরা মনে রাখি, মিস্টার আইপিভি পিএইচডি করছে জাপানে,
জাপানি। যদি আমরা এটা মনে রাখি তাহলে হয়ে যাবে, মিস্টার আইপিভি পিএইচডি করছে জাপানি। এই হচ্ছে আমাদের শর্ট ফর্ম, তাহলে কোনটা কোন হাতে দেওয়া হচ্ছে বা কোন পায়ে দেওয়া হচ্ছে সেটা আমাদের মনে থেকে যাবে। এম মিজেল রুবেলা, আইপিভি ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস বা ভ্যাকসিন, পি হচ্ছে পেন্টাভ্যালেন্ট, এইচ হচ্ছে হেপাটাইটিস বি, ডি হচ্ছে ডিপিটি, এবং যে জাপানের জন্য জেই এবং পিসিভি, জাপানের জন্য যে ধরতে পারবে এবং পি এর জন্য পয়াগাল বা পি এর জন্য ধরতে পারবে পিসিভি। এটা যদি আমরা ধরি তাহলে কিন্তু আমাদের সহজেই মনে থেকে যাবে। দেখো এখানে সেভাবে সাজানো আছে, মিস্টার আইপিভি পিএইচডি করছে জাপানে, এটা হচ্ছে শর্ট ফর্ম। এবার কোনটা কোথায় দেওয়া হচ্ছে, যখন আমরা কোনো শিশুকে দিচ্ছি আমরা এটা মনে রাখবো, ডান হাত হচ্ছে মিস্টার আইপিভি, বাম পায়ের যে মিড থাই সেটা হচ্ছে পিএইচডি করছে, এখানে হচ্ছে পিএইচডি, এই জাস্ট পিএইচডি এই টার্মটা, এবং ডান পায়ে রয়েছে আমাদের জাপানি বা জেই, তাহলে আমাদের মনে রয়ে যায় মিস্টার আইপিভি এটি হবে ডান হাত, পিএইচডি করছে, পিএইচডি হতে হবে বাম পা, এবং জাপানে এটি হবে ডান পা। দেখো সহজেই মনে থেকে যাবে। এবার আমরা দেখে নেব কি ভাবে বা এই যে ভ্যাকসিনগুলো রয়েছে এর মধ্যে কোনটা কিল্ড ভ্যাকসিন কোনটা লাইভ ভ্যাকসিন। এর মধ্যে তোমাকে হয়তো বলে দেওয়া হলো যে তুমি একটা লাইভ ভ্যাকসিনের নাম বলো বা একটা কিল্ড ভ্যাকসিনের নাম বলো, তখন তোমাকে ভেবে বলতে হবে কোনটা লাইভ কোনটা কিল্ড ভ্যাকসিন। জেনারেলি আইলারের নিচের দিকে যে ভ্যাকসিনগুলো রাখা হয় সেগুলি লাইভ ভ্যাকসিন, এবং উপরের দিকে যেগুলি রাখা হয় সেগুলি কিল্ড ভ্যাকসিন। এর মধ্যে দেখো লাইভ ভ্যাকসিন রয়েছে বিসিজি, ওপিভি, রোটা, এমআর, এগুলো হচ্ছে আমাদের লাইভ ভ্যাকসিন। কিল ভ্যাকসিন রয়েছে পেন্টাভ্যালেন্ট, হেপ বি, ডিপিটি, জেই, পিসিভি, এগুলো হচ্ছে আমাদের কিল ভ্যাকসিন। লাইভ এগুলো লিখে রাখছি, লাইভ এবং লাইভ এগুলো হচ্ছে আমাদের লাইভ ভ্যাকসিন। আর কিল ভ্যাকসিন হচ্ছে পেন্টাভ্যালেন্ট, হেপ বি, ডিপিটি, জেই, পিসিভি, এগুলো হচ্ছে আমাদের কিল ভ্যাকসিন। এবং টক্সয়েড যেগুলো ভ্যাকসিন রয়েছে, টক্সয়েড ভ্যাকসিন হচ্ছে টিটেনাস এবং ডিপথেরিয়া। এমনি ভ্যাকসিনের তিনটে ভাগ, কিল্ড, লাইভ এবং টক্সয়েড। তার মধ্যে আমরা কিল ভ্যাকসিন বললাম যেগুলো এল লেখা রয়েছে 1 2 3 4, আরও রয়েছে জাস্ট যেগুলো মোটামুটি আমাদের ইউজ করছি আমরা সেগুলো মনে রাখলেই হবে। কিল ভ্যাকসিন এগুলো বললাম, এবং টক্সয়েডের মধ্যে টিটি বা টিডি রয়েছে, এবং রয়েছে ডিপথেরিয়া, টিটি এবং ডিপথেরিয়া। এই হচ্ছে আমাদের মেন জিনিস। এখানে আর তেমন কিছু জানার প্রয়োজন নেই। কোন ভ্যাকসিন ধরো তোমাকে কোশ্চেন করা হলো, কোন ভ্যাকসিন ফার্স্ট ট্রাইমেস্টারে দেওয়া হয় না, কোন ভ্যাকসিন ফার্স্ট ট্রাইমেস্টারে দেওয়া হয় না। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এমএমআর, মিজেল মাম্পস রুবেলার যে ভ্যাকসিন, এই এমএমআর ভ্যাকসিন কিন্তু প্রথম যে 3 মাস বা ফার্স্ট ট্রাইমেস্টার তখন কিন্তু এমএমআর ভ্যাকসিন দেওয়া হয় না। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই একবার দেখে রাখবেন। এবার কেন দেওয়া হয় না সেক্ষেত্রে এর আবার এক্সপ্লেনেশন রয়েছে যে এই ভ্যাকসিন যদি দেওয়া হয় এটি কিন্তু প্লাসেন্টা ক্রস করে যে ফিটাস বলো বা এমব্রায়ো বলো সেটাকে কিন্তু অ্যাফেক্ট করতে পারে, এমনকি তাকে ডেডও করে দিতে পারে। এই হচ্ছে মেন কারণ, সেজন্য এমএমআর কিন্তু জন্মসময় বা ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগনেন্সিতে দেওয়া হয় না। এবার আমরা দেখে নেবো আইলার সম্পর্কে, যেটি অনেকেই জানতে চেয়েছো। ILR এর পুরো নাম হচ্ছে আইস লাইন্ড রেফ্রিজারেটর, আইসল্যান্ড রেফ্রিজারেটর। এটি এমন একটি রেফ্রিজারেটর, এই জায়গাতে যদি কোনো ভ্যাকসিন রাখা হয় বা সব ধরনের ভ্যাকসিনই কিন্তু এই রেফ্রিজারেটরের মধ্যে রাখা হয়। এখানে কিন্তু আলাদাভাবে কোনো ফ্রিজিং কম্পার্টমেন্ট বা কোনো কম্পার্টমেন্ট আলাদাভাবে করা নাই, জাস্ট একটা রেফ্রিজারেটর রয়েছে। এর মধ্যে টেম্পারেচার মোটামুটি একটা 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি পর্যন্ত থাকে। এখানে মোটামুটি পুরোটাতেই একই একটা টেম্পারেচার থাকে, এবং আলাদাভাবে কোনো কম্পার্টমেন্ট যে এখানকার ফ্রিজিং কম্পার্টমেন্ট বা এখানকার কোল্ড কম্পার্টমেন্ট এরকম করে কোনো ভাগ থাকে না। অ্যাটলিস্ট 8 ঘন্টা যদি ইলেকট্রিক দেওয়া হয়, সাপ্লাই দেওয়া হয়, তাহলে এটা মোটামুটি 24 ঘন্টা ভ্যাকসিনগুলোকে ঠিকঠাক রেখে দেবে। ভ্যাকসিন কিন্তু নষ্ট হবে না। 8 ঘন্টা ইলেকট্রিসিটি
এটার জন্য যথেষ্ট, একদিনের জন্য যথেষ্ট। এখান থেকে কোশ্চেন করা হতে পারে যে ডিস্ট্রিক্ট লেভেলে যে আইলার থাকে তার ক্যাপাসিটি কত এবং পিএইচসি লেভেলে যে আইলার থাকে তার ক্যাপাসিটি কত। ডিস্ট্রিক্ট লেভেলে যে আইলার থাকে তার ক্যাপাসিটি 300 লিটার এবং পিএইচসি লেভেলে যে ক্যাপাসিটি বা আইলার থাকে তার ক্যাপাসিটি 140 লিটার। এই যে আইলার শুধুমাত্র ভ্যাকসিন স্টোর করে, শুধুমাত্র ভ্যাকসিন স্টোর করে। এখানে কিন্তু আইস প্যাক বানানো হয় না, এখানে আইস প্যাক বানানো হয় না, যেহেতু আমি বললাম এতে কোনো আলাদাভাবে ফ্রিজিং কম্পার্টমেন্ট নেই। শুধুমাত্র ভ্যাকসিনগুলোকে রাখা হয় একটা এভারেজ টেম্পারেচার থাকে, 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি পর্যন্ত একটা টেম্পারেচার থাকে, সেই জন্য এখানে আইস প্যাক তৈরি করা হয় না। তাই যখন আইস প্যাক তৈরি করা হয় সেক্ষেত্রে ডিপ রেফ্রিজারেটর বা ডিপ ফ্রিজার ইউজ করা হয় আইস প্যাক তৈরি করার জন্য। আইস প্যাক তৈরি করার জন্য ডিপ ফ্রিজার ইউজ করা হয়। এবার আইস প্যাক অনেকেই দেখেছো, আইস প্যাক যে দেখেছো, আইস প্যাকে দেখবে দুটো ফুটো থাকে, জাস্ট দুটো ফুটো থাকে। এই জিনিসটা কিসের জন্য রাখা হয়? এই জিনিসটা রাখা হয় ভ্যাকসিনটাকে রাখার জন্য। যখন এটি কোনো টেবিলের উপর রাখা হচ্ছে তখন এর মধ্যে ভ্যাকসিন, যেটা হচ্ছে ওপিভি বলো বা রোটা ভাইরাসের যে ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলি এখানে রাখা হয় যাতে ভ্যাকসিনটা নষ্ট না হয়ে যায়, এবং যেহেতু এগুলি খুবই হিট সেন্সিটিভ সেই জন্য এখানে রাখা হয়। আরেকটা জিনিস রয়েছে যেটা আইস প্যাকের মধ্যে তোমাকে ধরো বলা হলো যে কন্ডিশনিং কি, আইস প্যাকেট কন্ডিশনিং বলতে কি বোঝো? আইস প্যাকেট কন্ডিশনিং হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে এমনি জেনারেলি আইস প্যাক যদি ডিপ ফ্রিজে রাখা হয় মোটামুটি বরফ হয়ে জমে যায়, কিন্তু যখন সেটা ডে ক্যারিয়ার বলো বা ভ্যাকসিন ক্যারিয়ারে ইউজ করা হয় তখন কিন্তু ডাইরেক্ট যেমনভাবে ফ্রিজিং হয়ে আছে বা পুরোটা যে বরফ হয়ে আছে সেভাবে রাখা হয় না, বাইরে কিছুক্ষণ রাখা হয়। কিছুটা বরফ যখন গলে যাবে এবং তখন নাড়িয়ে দেখবে শব্দ হয়, একটু নাড়ানোর শব্দ হয়, অর্থাৎ বরফ যখন কিছুটা গলতে শুরু করেছে সেই অবস্থাটাকে বলা হচ্ছে কন্ডিশনিং। এই টার্মগুলো একটু মনে রাখবে। এবার কিছু কিছু ভ্যাকসিন রয়েছে যেগুলিকে একদম যদি ফ্রিজিং করে দেওয়া হয় তাহলে কিন্তু ভ্যাকসিনগুলো নষ্ট হয়ে যাবে। কিছু কিছু ভ্যাকসিন রয়েছে যেগুলো যদি ফ্রিজিং করা হয় তাহলে নষ্ট হয়ে যাবে, আবার কিছু কিছু রয়েছে যেগুলো যদি ফ্রিজিং করা হয় তাহলে কিন্তু ঠিক থাকবে। যেমন কোনগুলোকে ফ্রিজিং করা যেতে পারে? বিসিজি, এমআর, ওপিভি। এটিকে স্টোর করার জন্য ফ্রিজিং করে দেওয়া হয় এবং -20 ডিগ্রি সেন্টিগ্রেডে ওপিভিকে স্টোর করা হয়। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ওপিভিকে স্টোরেজ করার জন্য কত ডিগ্রি টেম্পারেচারের প্রয়োজন হয়? সেটি হচ্ছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ যদি 2 মাস 3 মাসের জন্য স্টোর করা হয় তখন -20 ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্রিজিং করে রাখা হয়, কিন্তু যদি ইউজ করা হয় সেক্ষেত্রে টেম্পারেচার মেনটেন করা হয় 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি। এগুলো হচ্ছে ফ্রিজিং করেও রাখা যেতে পারে। এমআর, বিসিজি, ওপিভি এগুলো ফ্রিজিং করে রাখা যেতে পারে, কোনো নষ্ট হবে না। কিন্তু ডিপিটি, টিডি, পেন্টা, হেভি এগুলো যদি ফ্রিজিং হয়ে যায় বা জমে যায় তাহলে কিন্তু এই ভ্যাকসিনগুলো আর ইউজ করা যাবে না, ভ্যাকসিনগুলো ডাইরেক্ট নষ্ট হয়ে যাবে। এবার এছাড়াও বিসিজি যদি ডাইলিউটেড করা থাকে, বিসিজির যে ডাইলুয়েন্ট সেটি হচ্ছে NaCl বা সোডিয়াম ক্লোরাইড দিয়ে বিসিজিকে গোলানো হয়। বিসিজি নর্মালি পাউডার অবস্থায় থাকে, এটা যদি পাউডার অবস্থায় থাকে তাহলে আমরা এটিকে ফ্রিজিং করতে পারবো, কিন্তু যদি আমরা ডাইলিউট বা NaCl দিয়ে গুলিয়ে ফেলি তাহলে কিন্তু আর ফ্রিজিং করলে ইউজ করতে পারবো না। সেই জন্যই এখানেও লেখা হয়েছে আবার এখানেও লেখা হয়েছে। এবার আরও কিছু কিছু কোশ্চেন রয়েছে, তার আগে আমরা আইলার সম্পর্কে একটু জেনে নিই। আইলারের কোথায় কোনটি রাখা হয়? আইলারের একদম নিচে রাখা হয় ওপিভি, তার উপরে রাখা হয় এমআর বা মিজিল রুবেলা এই ভ্যাকসিনটা রাখা হয়, তার উপরে রাখা হচ্ছে তোমার বিসিজি বা জেই। বিসিজিও রাখা হয় এই লেভেলে, আবার জাপানি এনসেফ্যালাইটিস এই ভ্যাকসিনও এখানে রাখা হয়। বিসিজি এবং জেইর উপরে রাখা হচ্ছে রোটা ভাইরাসের যে ভ্যাকসিন সেটি রাখা হচ্ছে, এবং তার উপরে যে টি সিরিজ রয়েছে সেই টি সিরিজকে এখানে রাখা হচ্ছে। টিডি বা টিটি, ডিপিটি, এরপর রয়েছে পেন্টা, এবং এর উপরে রাখা হচ্ছে হেভি এবং তার উপরে রাখা হয় ডাইলুয়েন্ট। এই হচ্ছে সিকোয়েন্স বা পর্যায়ক্রম যদি আমরা রাখাই, একদম উপরে আপার এবং একদম নিচে হচ্ছে এই জিনিসগুলো রাখা হচ্ছে। ডাইলুয়েন্ট সবার উপরে, তার নিচে হেভি, তারপর টি সিরিজ, তারপর রোটা, বিসিজি, এমআর এবং ওপিভি।
এর মধ্যে যেই ভ্যাকসিনগুলোর এক্সপায়ারি ডেট কাছাকাছি রয়েছে সেগুলোকে উপরে রাখতে হবে। ধরো ওপিভি যেগুলো একদম নিউ, মানে যেগুলো এখনো এক্সপায়ারি ডেট অনেক রয়েছে সেগুলো নিচে থাকলো, সেই বক্সের নিচে থাকলো, এবং যেটির এক্সপায়ারি ডেট কাছাকাছি রয়েছে সেটিকে এর উপর রাখা। এভাবেই আইলারের মধ্যে ভ্যাকসিন রাখা হয়। এবং যেটি বললাম, ভ্যাকসিন যদি জমে যায় সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনটি নষ্ট হতে পারে, এবং সেই জন্য ভিভিএম এটি কিন্তু লাগানো রয়েছে প্রতিটা ফাইলের ক্ষেত্রে। ভ্যাকসিন ভাইল মনিটরিং দেখবে একটা প্রতিটা ভ্যাকসিন ভাইলের গায়ে রয়েছে একটা এই ধরনের বক্স রয়েছে, আগে একটা সার্কেল রয়েছে, তারপর একটা বক্স রয়েছে, বাইরের দিকে একটা কালার করা থাকে এবং ভিতর দিকটা মোটামুটি সাদাই থাকে। এটা হচ্ছে নর্মাল। যদি ভিতরের যে বক্স রয়েছে সেটি আগের তুলনায় একটু কালার চেঞ্জ হয় তাহলেও কিন্তু ইউজ করা যাবে, কিন্তু যদি সার্কেল এবং বক্সের কালার দুটো একই হয়ে যায় তাহলেও ইউজ করা যাবে না, বা সার্কেলের ভিতর যে বক্স রয়েছে সেই বক্সের কালার যদি সার্কেলের থেকেও বেশি ডিপ হয়ে যায় তাহলেও ইউজ করা যাবে না।